নমস্কার, সবাইকে স্বাগত জানাই সিটিভিএনে এবং অবশ্যই এখন ডক্টর প্লাসের প্রোগ্রাম। ডক্টর প্লাস একটাই কথা বলে, সবসময় সুন্দর এবং সুস্থ জীবনের সাথে ডক্টর প্লাস। আর আজকে এমন একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে। দেখুন, আজকের সময় দাঁড়িয়ে মানুষ অনেক সচেতন তার স্কিন এবং হেয়ার নিয়ে। বরাবর সচেতন ছিল মানুষ, সুন্দরভাবে সাজগোজ করবে, নিজেকে পরিপাটি করে যত্নশীল হবে নিজের প্রতি, ঠিকই। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তারাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মানুষের সৌন্দর্যটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেই জন্য। তাই যদি কোনো প্রবলেম হয়, কোনো কমপ্লিকেশনস যদি স্কিন হেয়ার ওরিয়েন্টেড যা কিছু হয়, সবটাই কিন্তু চিকিৎসার মাধ্যমে আবার নতুন করে সুন্দর করে গড়ে তোলা যায়, গড়ে তোলা সম্ভব। আজকের বিষয়ে যেটা আলোচনা হবে, খুব সামনেই আসছে দোল, একটা রঙের উৎসব। নানা রকম রং, তার সাথে সাথে যে কেমিক্যালগুলো ব্যবহার হয় সেটা আমরা প্রত্যেকেই জানি স্কিন এবং হেয়ারে ভীষণভাবে ক্ষতি করে। হেয়ার ড্যামেজ হতে পারে, স্কিন ড্যামেজ হতে পারে, এবং একটা হেলদি স্কিন আপনার কোনো একটা রঙের অ্যাপ্লিকেশনে দেখা গেল অনেকটাই বিগড়ে গেছে। সেই পরিস্থিতি থেকে নিজেকে কি করে প্রোটেক্ট করবেন, ভালো রাখবেন এবং নিজেকে এই হেলদি স্কিন এবং হেয়ারের সাথে নিজেকে সবসময় সুন্দরভাবে তুলে ধরবেন, সেই ব্যাপারে আমাদের ডিটেলে আলোচনা চলবে। আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন ডক্টর শ্রেয়ান পাল, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ট্রাইকোলজিস্ট, অ্যাস্থেটিশিয়ান। স্বাগত ডক্টরকে। নমস্কার। আজকের সময় দাঁড়িয়ে আমরা যদি বলি, মানুষ এখন অনেক অনেক বেশি সচেতন হয়ে গেছেন তাদের হেয়ার স্কিন, তাদের যাতে গ্লোয়িং একটা স্কিনে থাকে, তার সাথে সাথে একইভাবে হেয়ারটাও গ্লো করে। তখন চিন্তার ভাঁজ কপালে, যখন নাকি মনে হয় যে না, তার কোনো কারণে একটা হেয়ার ড্যামেজ হচ্ছে, স্কিন ড্যামেজ হচ্ছে। দোলের প্রসঙ্গে আসি, খুব সামনেই আসে দোল। দোলে রঙের ব্যবহারে অনেকটা স্কিন ক্ষতি হতে পারে। প্রথমে শুনবো কি কি ভাবে স্কিনে একটা এফেক্ট তৈরি করে, সেই বিষয়ে যাব, এবং তার প্রতিকার কি কি আছে। যখনই আমরা দোলের সময় স্কিনের বা হেয়ারের কি কি ড্যামেজ হতে পারে সেই টপিকটাতে আসি, তখন এভাবে বলা ভালো যে সুস্থ বা অ্যাপারেন্টলি যেটা হেলদি স্কিন, সেখানেও অনেক রকমের ইস্যু তৈরি হতে পারে। এবং যে স্কিনে অলরেডি আগে থেকে কোনো সমস্যা আছে, যেরকম আগে থেকে সেই মানুষটার পিম্পলস আছে বা এক্সিমা আছে বা অন্য কোনো ক্রনিক স্কিন ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে আবার এই দোলের রং এবং সেই সময় বিভিন্ন রকমের খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত কিছু মিলে একটা অন্য রকমই প্রভাব ফেলতে পারে, যেটা হয়তো আগের থেকে অনেকটা খারাপ হয়ে যেতে পারে আগে যা ছিল। একদমই তাই, এবং এই সময় একটা এক্সট্রা কেয়ার দরকার। একদম একদম। তো সেই যে কেয়ারটা দরকার, সেটা আমরা বলবো কিছুটা ক্ষেত্রে আমরা একটুখানি হয়তো বললে আমাদের দর্শক বন্ধুরা রাগ করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলি যে যে রংগুলো কমার্শিয়ালি পাওয়া যায় সেই রংগুলো না লাগালেই ভালো। কারণ কিছু কিছু এমন কন্ডিশন আছে যে কন্ডিশনগুলোর উপরে যদি সেই রংগুলো, অ্যাকচুয়ালি এইগুলো কিছু কেমিক্যালস অ্যান্ড অল থাকে, যেগুলো অনেক সময় আমাদের অলরেডি যেখানে ইনফ্লেমড স্কিন আছে তার উপর অনেক সময় দেখবেন যে কিছু কিছু রং স্কিনে লাগার পরে কিছু পর থেকে একটা হালকা জ্বালা জ্বালা, একটা হালকা ইনফ্লামেশন সেরকম ফিল হয়। তো অলরেডি যাদের স্কিনে একটা কোনো ইনফ্লামেটরি কন্ডিশন আছে, এক্সিমা আছে বা ইন জেনারেল ড্রাই স্কিন আছে, তাদের ক্ষেত্রে সেটা অনেক বেশি খারাপ হতে পারে। তাছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যাদের স্পেসিফিক এক্সিমা আছে টুয়ার্ডস ভেরিয়াস মেটালস বা কোনো রকমের মানে অনেক ক্ষেত্রে যেমন প্যারাবেন কম্পাউন্ডস এর উপরে কারোর অ্যালার্জি থাকে, অনেকের ক্ষেত্রে নিকেল বা এই ধরনের মেটালগুলোর ক্ষেত্রে অ্যালার্জি থাকে, এবং অনেক ক্ষেত্রে রঙের মধ্যে, এবার যতটাই রং ইন্ডাস্ট্রিকে রেগুলেট করার চেষ্টা করা, বেসিক্যালি তো একটা আনরেগুলেটরি সিস্টেম, তো সেখানে অনেক জায়গাতেই দেখা যায় যে রঙের মধ্যে এই জায়গাগুলো থেকে একটা সাংঘাতিক অ্যালার্জিক রিয়াকশন, এবং অনেক ক্ষেত্রে সেই অ্যালার্জিক রিয়াকশনটা খুবই সাংঘাতিক ভাবে ফুল বডিতে হতে পারে, যেটা অনেক ক্ষেত্রে আরো কনফিউজিং হয়ে যায়। কারণ ইউজুয়ালি এরকম জেনারেলাইজড অ্যালার্জিক রিয়াকশন কোনো কিছু কনজিউম করা, যেটা হয়তো হাইলি নিকেল রিচ ফুড, সেই ধরনের কোনো জিনিস থেকে হতে পারে। কিন্তু মানে আমাদের দেশে যেমন কিছু কিছু আছে যে দোলের সময় রঙের থেকে হতে পারে। তো আমাদের কাছে যে পেশেন্টরা আসেন তারা বেসিক্যালি দু রকমের আসেন। একটা হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি স্কিন ছিল, হঠাৎ করেই দোলের পরে ভীষণ একটা সাংঘাতিক এক্সিমা নিয়ে চলে এসেছেন। তখন আমাদের কাছে সেটা বোঝা খুবই চ্যালেঞ্জিং যে কোনো কিছু যে দোলের সময় বিভিন্ন রকম লোকে খাচ্ছেন, যেরকম মানে সিদ্ধি খাওয়া হয় অথবা বিভিন্ন রকমের বাইরে খাওয়া দাওয়া হয়, তো সেইখান থেকে ব্যাপারটা হচ্ছে না, রং এবং আবির যেটা প্রায় পুরো শরীরেই লাগছে
সেটার থেকে হচ্ছে, এই ধরনের কনফিউশনটা অন্য কোনো সিজনে হওয়াটা খুব একটা মানে স্বাভাবিক একদম, না। মানে দোলটা মানে রঙের উৎসব, একদম বছরে একদম। একবার সবাই মিলে একসাথে একটা দোল খেলবে না তা কি হয়? হুম। অনেকে যদি একটু বেশি কনসাস থেকে থাকেন সেটাও কিন্তু সম্ভব না। একেবারে বাড়িতে বসে আছেন, ঘর থেকে টেনে নিয়ে গিয়ে সবাই মিলে একটা হোলি খুব ভালোভাবে পালন করবেন, এই টেন্ডেন্সি থাকছে। আর সেই সঙ্গে হ্যাঁ, ফুড অ্যালার্জি তো হতেই পারে, তখন এটা সত্যি একটা ঘেটে যাওয়া ব্যাপার। ওটাকে কি করে আইডেন্টিফাই করছেন? এই ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি প্রিভিয়াস হিস্ট্রি থেকে, কি আগে কি কি জিনিসে খালি ফুড নয় নন ফুডও কি কি অ্যালার্জির হিস্ট্রি রয়েছে, এবং ইন জেনারেল সেই ইন্ডিভিজুয়ালের অ্যালার্জিক হিস্ট্রি কিরকম রয়েছে। অনেক সময় হয় যে কেউ অ্যালার্জি প্রোফাইল থেকে বলেন, এবং সেটা কিছুটা বলতে পারেন আগের মেথড, এখন অ্যালার্জি প্রোফাইলে আমরা অতটা ডিপেন্ড করি না। এখন মোস্টলি ক্লিনিক্যাল হিস্ট্রি বা আগে কোন কোন খাবার বা কোন কোন জিনিস থেকে, কোন কোন জায়গাতে বা কোনো ওষুধ থেকে অ্যালার্জি হয়েছে কিনা সেই জায়গাটা থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে পসিবল অ্যালার্জেন কি। এবং ফুড অ্যালার্জেন পসিবল যদি দেখা যায় যে সেই খাবারে আগে থেকে অ্যালার্জি ছিল, বা এমন ধরনের খাবারগুলো যেগুলো একটুখানি হাই রিস্ক অ্যালার্জেন ক্যাটাগরিতে আসে, যেরকম সি ফুড, মানে এমন একটা জিনিস যেটা অনেক সময় প্রথমবারই অ্যালার্জি করতে পারে, তো সেই ধরনের ক্যাটাগরিতে কিছু আসছে কিনা সেই হিসাবে করি। কিন্তু ফরচুনেটলি ট্রিটমেন্ট লাইনটা অনেকাংশে, মানে অর্থাৎ সিভিয়ারিটি কমাটা অনেকাংশে মানে অ্যাকিউট অ্যালার্জির ক্ষেত্রে সিমিলার লাইনে, ফলে সেটা ম্যানেজ করাটা হয়। এবং পরবর্তীকালে আমরা যদি অ্যালার্জেনটা আইডেন্টিফাই করতে পারি, পেশেন্টকে সেখান থেকে সাবধান থাকতে বলা, এবং টোটাল অ্যালার্জি লেভেলটা, অ্যালার্জি টাইটার্স গুলো অ্যাসেস করা যে তার ভবিষ্যতে কতটা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে। এবং এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, অনেকেরই যাদের প্রথমবার অ্যালার্জি হচ্ছে তার মানে সেটা নয় যে তিনি তখন অ্যালার্জি ডেভেলপ করেছিলেন, হয়তো অ্যালার্জিটা অনেক আগেই ডেভেলপ করেছিলেন, এর আগে অবধি হয় অ্যালার্জেনের এক্সপোজার হয়নি বা অ্যালার্জেন যথেষ্ট মাত্রায় এক্সপোজার হয়নি বলে তার সেই ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল সিমটমস গুলো আসেনি। একদম, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, একদম, যে একটা কেস হিস্ট্রি নেওয়া হলো, একটা মানুষের কেস হিস্ট্রি নেওয়া হলো, ডিটেল থেকে পাওয়া যাচ্ছে সে কি কি খেয়েছিলেন, কি কি মানে আগে খেয়েছেন, অ্যালার্জি হয়েছে, এবং সেগুলোই যদি কিছু খেয়ে থাকে, কনজিউম করে থাকে, ন্যাচারালি তার অ্যালার্জি হবে। এবং তার সাথে সাথে যে কেমিক্যাল এফেক্টটা হচ্ছে স্কিনে, সেটা থেকেও অ্যালার্জি আসতে পারে। পুরো বিষয়টাকে জেনে নিয়ে তারপর এগিয়ে চলা, এবং ট্রিগার ফ্যাক্টর হিসেবে কিছু কাজ করে, যেটা আপনি এক্ষুনি বলছিলেন, যেটা সে ইরিটেট হবে, তার স্কিনের যে কন্ডিশনটা ইরিটেট হবে, তেমন কিছু হয়তো ওর মধ্যে মিক্স আপ ছিল। দোলের কথাই যদি বলি, রঙের মধ্যে মিক্স আপ ছিল, যার কারণে তার টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে স্টেপে এগোনে? দেখুন, যেটা আমি পেশেন্টদের বলার চেষ্টা করি যে রঙের কোয়ালিটিটা আপনি নিজে যেটা কিনছেন সেটা কন্ট্রোল করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার গায়ে যে রংটা লাগছে সেটা আপনি নিজে কিনছেন না। একদম, অন্য কেউ কি কিনছে এবং সে কি কোয়ালিটির রং কিনছে, স্পেশালি আমাদের দেশে যেরকম ভাবে খেলা একদমই প্রাণের উৎসব একরকম বলতে পারেন, যে সবাই ভালোবেসে এসে আপনার গায়ে রং লাগাচ্ছে এবং সেখানে নাও বলা যায় না। এবং যদি আপনার মনে হয় যে আপনার অ্যালার্জির ধাত আছে বা আগের বার দোলের সময় অ্যালার্জি হয়েছিল, আমার সাজেশন এটাই থাকবে যে রঙের যতটা সম্ভব এক্সপোজার কম করা, এবং আবিরটা দেখবেন আজকাল অনেক ক্ষেত্রেই আবিরের প্রচলনটা একটুখানি বেশি হয়েছে আগের থেকে, এবং সেটা এই জায়গা থেকেই হয়েছে যে অনেক মানুষের রঙের ক্ষেত্রে যেমন জিনিসটা একদম জলে গুলে স্কিনের সঙ্গে লেগে যায়, আবিরের ক্ষেত্রে যেহেতু একটা পাউডারের মতো আপনি ঝেড়ে ফেলতে পারেন, তো রিলেটিভ এক্সপোজারটা কম হয়, বা রিলেটিভ মানে যতটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা হয়। এবং আবিরের ক্ষেত্রে আজকাল ভেষজ আবির, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফুলের থেকে তৈরি হওয়া, অবশ্যই এটা রঙের ক্ষেত্রেও আসছে। এবং এখানে আরো একটা ব্যাপার রয়েছে যেটা আমরা বলি যে ভেষজ বা ন্যাচারাল প্রোডাক্ট থেকে তৈরি হয়েছে মানেই যে সেটা সেফ, সেটা নয়। মানে অনেকে এইটাকেই ইকুয়েট করেন যে ন্যাচারাল প্রোডাক্ট থেকে তৈরি হয়েছে, ফুলের থেকে বা পাতার থেকে বা ন্যাচারাল রং থেকে তৈরি হয়েছে, কোনো কেমিক্যাল নেই, তাই জন্য এটা সেফ। আপনার যদি অ্যালার্জি থাকে সেই ফুলে, তাহলে সেই ফুল যতই ন্যাচারাল প্রোডাক্ট হোক, তার আবির থেকে আপনার অ্যালার্জি হতে পারে। হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ তার ওটাই ইরিটেন্ট ফ্যাক্টর, তাকে ইরিটেট করছে এবং তার থেকে অ্যালার্জি হচ্ছে। আর ব্যবহার তো একা একা নিজে সে রং কিনছে এবং সেটাই ব্যবহার করছে সেটাও নয়। এক তো সে জানছে না, ল্যাক অফ নলেজ খুব স্বাভাবিক, সে কখনো জানতোই না, এটাও খতিয়ে দেখা। এবং যে ক্ষেত্রে আমি মনে করি যে যাদের অলরেডি অ্যালার্জির ধাত আছে,
অথবা চট করে খালি স্কিন অ্যালার্জি বলে না, চট করে সর্দি কাশি লেগে যায়, অথবা মানে অ্যাজমার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো দোলের সময় রং খেলাটা যতটা মিনিমাল রাখা যায় ততটাই ভালো, কারণ অলরেডি যেহেতু একটা অ্যালার্জিক প্রিডিসপোজিশন আছে, তো সেই ক্ষেত্রে সেইটার সম্ভাবনা বাড়ে। কিন্তু এটা বলা খুব মুশকিল, তার কারণ আমরা মনে করি যে অ্যাটোপি বা বিভিন্ন রকমের অ্যালার্জির সমস্যা, সেটা স্কিন হোক, শ্বাসনালীর হোক বা অ্যাজমা হোক, সেটা অলমোস্ট 40-45% অফ দ্য জেনারেল পপুলেশন, মানে পুরো জেনারেল পপুলেশনের মানে মোর দেন 1/3, মানে এই ঘরে এই মুহূর্তে যতজন আছে তাদের হয়তো 1 বা 2 জনের সেই অ্যালার্জির সমস্যা আছে। তো সেইটা যেহেতু আছে, তো সেটা বলা খুব মুশকিল, তবে যতটা সম্ভব ওটা মানে স্পেশালি যদি আগে অলরেডি অ্যালার্জির এক্সিস্টিং হিস্ট্রি থাকে এবং যেটা ইজ নট ভেরি কন্ট্রোল, পেশেন্টের অলরেডি কোনো ট্রিটমেন্ট চলছে না, তো সেই ক্ষেত্রে, কারণ মানে এগেন আমি আপনাকে যেটা বললাম, অ্যালার্জির একটা বড় কারণ হচ্ছে ডাস্ট অ্যান্ড পোলেন্স। পোলেন্স মানে হচ্ছে ফুল, এবং আজকে যদি কোনো একটা ফুল দিয়ে, যে ফুলের রেণুগুলোতে সমস্যা হতে পারে, সেই ফুল দিয়ে যদি আবির বা বিভিন্ন রকম কিছু তৈরি করার রং, তাহলে সেই এক্সপোজারের সমস্যাটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। একদম। ওপারে যারা বসে আছেন বন্ধুরা, অনেকেই হয়তো কষ্ট পাচ্ছেন, মনে মনে ভাবছেন যে হোলি বছরে একটা বার খেলবেন, তার আগে এত সতর্কতা জারি। দেখুন, এই সতর্কতাটা নিলে আপনাদেরই ভালো হবে। আপনাদের বুঝতে হবে কোনটা আপনাকে ইরিটেট করছে, কোনটা আপনার জন্য ক্ষতিকারক। সেই জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা, এবং যেটাই সমস্যা হোক অবশ্যই ডক্টর প্লাস রয়েছে সাথে। অ্যাড্রেসটা যদি বলি, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে ডক্টর প্লাস, এবং সেখানে কিন্তু রয়েছেন ডক্টর শ্রায়ন পাল। সুতরাং আপনার যা কিছু সমস্যা নিয়ে ডক্টরের কাছে আসতে পারেন, কনসালটেশনের মাধ্যমে কিন্তু পুরোটাই কভার করা সম্ভব, যে আপনি পুরোপুরি ঠিক হয়ে গেলেন, আপনার প্রবলেম থেকে বেরিয়ে এলেন, সেটা পসিবল অবশ্যই। আমরা ছিলাম হোলিতে। হোলি তো খুব একটা মানুষের মধ্যে এমন একটা যে যৌথ উদ্যোগে ওই মুহূর্তে সে সবকিছু ভুলে গিয়ে, এটা একটা মিলন উৎসব, অনেক রাগারাগি, অনেক দিনের অনেক কিছু সে ভুলে গিয়ে সে উৎসবে মেতেছে। তো এই ক্ষেত্রে মানুষকে এর থেকে দূরে রাখাটা খুব সমস্যা, মুশকিল। তো যাই হোক, নিজেকে যারা সুস্থ ভালো রাখতে চান অবশ্যই আসবেন আপনার কাছে ট্রিটমেন্ট নিতে। এর আমি বলবো যে একটি মানুষের যে অ্যালার্জির প্রবলেমটা রয়েছে, এই অ্যালার্জির জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে যখন এই হোলি থেকে বা এরকম কোনো পোলেন অ্যালার্জি হচ্ছে? যা অ্যালার্জির ক্ষেত্রে এই জন্যই আমি বলি যে হয়তো আপনার একবার অ্যালার্জি হয়েছে, সেটা নিয়ে আপনার হোলি খেলাটা যতটা সমস্যাজনক, কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয়, আমাদের অ্যালার্জির সমস্যা আমরা বছরের পর বছর ধরে ইগনোর করতে থাকি। যেরকম আপনি যে খুব কমনলি মানে শুনে থাকবেন যে বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। এই একটুখানি বাইরে গেলে, একটু বাইরের ঠান্ডা হাওয়াটা লাগলেই শীতকালে ঠান্ডা লেগে যায়, নাক থেকে জল পড়ে। যেটা রিয়েলাইজ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ম্যানিফেস্টেশন অফ অ্যালার্জি, এবং এটাকে আমরা এতটাই নর্মালাইজ করে ফেলেছি, আমরা কখনো এই জিনিসটার জন্য যে একটা স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার এবং এইটার থেকে আপনি ইভেনচুয়ালি বেরিয়ে আসতে পারেন অনেক ক্ষেত্রে, সেই জিনিসটা আমরা রিয়েলাইজই করে উঠি না। সেটার জন্য যে কি টেস্ট দরকার, এবং সেই মানে এই অ্যাওয়ারনেসটাই নেই যে এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনটা নর্মাল ঠিক নয়, এবং আমরা এতটাই নর্মালাইজ করে ফেলেছি যে উই ফেল টু রেকগনাইজ দ্যাট ইট ইজ নট নর্মাল। এবং সেই জিনিসটার যে ট্রিটমেন্টটা হওয়া সম্ভব, সেই জিনিসটার যে একটা স্পেসিফিক একটা ম্যানেজমেন্ট সম্ভব, যেটার মাধ্যমে আমরা ধীরে 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 অ্যালার্জিক প্যারামিটারস গুলোকে কন্ট্রোল করতে পারি এবং টোটাল অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি কমে যায়। আমার এরকম পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন ধরে এরকম নাক বন্ধ ছিল, তিনি আমার কাছে এসেছিলেন একটা হাতের অ্যালার্জি নিয়ে। তারপর জিজ্ঞেস করতে করতে জানলাম তার প্রায় সারা বছরই কিছু না কিছু হলেই মানে ঠান্ডা লেগে যায়, নাক বন্ধ থাকে, মাঝে মাঝে হয়তো খুটখাট জ্বরও আসে, কাশি হতে থাকে, এবং তিনি সেটাই তার জীবনে নর্মাল ভেবে নিয়েছিলেন। আজকে যখন এবং তাকে যখন বুঝিয়ে বললাম যে আপনার স্কিনের সমস্যাটা যে স্কিনের অ্যালার্জি, এবং সেটা একই ধরনের এক্স্যাক্টলি প্রবলেম যেটা আপনার শ্বাসনালীর ভেতরে হচ্ছে, এবং যখন আমি ট্রিটমেন্টটা দেওয়ার পরে তিনি ফাইনালি, যেহেতু অ্যালার্জিক ট্রিটমেন্ট, সেহেতু পুরোটাই রিজলভ করলো, এবং তিনি আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু, এরকম একটা জীবন যে মানে আমি বাঁচতে পারি, যে আমি বাইরে যাব, আমার একটু আধটু ঠান্ডা হাওয়া লাগতে পারে কিন্তু আমার ঠান্ডা লাগবে না, এটা আমি ভাবতেই পারিনি কখনো। আমি পুরো দার্জিলিং ঘুরে এলাম, আমার নাক দিয়ে একটা জল পড়লো না। এবং এই ব্যাপারটা তার কাছে এতটাই সারপ্রাইজিং, মানে তিনি এতটাই নর্মাল ভেবে ফেলেছিলেন এই ব্যাপারটাকে, তিনি রেকগনাইজই করতে পারেননি এটা একটা প্রবলেম এবং এটা ট্রিটমেন্ট হওয়া সম্ভব।
এইটা কিন্তু একটা জায়গা যে মানুষ অনেক কিছুর সাথে এমন ভাবে হ্যাবিচুয়েটেড হয়ে থাকে, সেটাকে খুব নর্মাল ভাবেন বলে প্রবলেমটা দিনে দিনে শুধু বাড়ে। নিজে নয়, এবং তার মানে চারপাশের কেউই সেটাকে মনে করবেন না যে সেটা একটা সমস্যা বা রোগ। ঠিক, কারণ ওভাবেই তারা দেখে এসেছেন যে হ্যাঁ এটা হলে এটা হয়, এটা এটা কমন ব্যাপার, এটাকে আলাদা করে কিছু ভাবতেই চান না। এরপর যেটা খুব এখন আমরা যেটা বলছি, হোলিতে মানুষ সারাদিন রং মাখলেন, রং খেললেন, এখানে কিন্তু আরো একটা এফেক্ট হয়, সেটা হলো যে জিনিসগুলো সে অ্যাপ্লাই করছে, রং তুলতেও যেগুলো অ্যাপ্লাই করছে, যে একটা ডার্ক কালার সে বসে গেছে, কারণ মিক্স আপ থাকে এখন বিভিন্ন রকম রঙে, যতটা সে লাইটলি নিয়েছিল সেটা নয়, আবিরের মধ্যেও কিন্তু এখন নানা রকম একদম, কালার ব্যবহার হয়। সেই সেই যে জিনিসগুলো ব্যবহার করছে রং তোলার জন্য, এটা আসলে কতটা ক্ষতিকারক? এই রং লাগার ক্ষেত্রে এবং রং ওঠার ক্ষেত্রে আমি বলবো যে 1 নম্বর, এমন রং চেষ্টা করবেন না লাগাতে যেটা বেশিরভাগ সময় সম্ভব হয় না, অন্য কেউ এসে ধরে এরকম লাগিয়ে দিয়ে চলে যান বাঁদুরের রং। কিন্তু রং লাগলো এবং সেই রং আপনি ওঠাতে পারছেন না, সেখানে যাই মনে হোক না কেন খুব বেশি ঘষাঘষি, বারবার সেই সাবান দিয়ে ছোবা দিয়ে ঘষতে থাকা, সেই ভুল করবেন না, তাতে আপনার কিন্তু স্কিনের ড্যামেজ উল্টে বেশি হবে। আমাদের স্কিনের নিজস্ব একটা প্রলিফারেশন রেট আছে, যেটা আমরা বলি, সেটা যে স্কিন প্রলিফারেশন অ্যান্ড ইভেনচুয়ালি শেড হয়ে যাওয়া। এবং দেখবেন যে আপনার রংটা আপনি প্রতিদিন ভীষণভাবে ঘষাঘষি করলেও যতদিনে উঠতো, অলমোস্ট ততদিনেই উঠবে আপনার, যদি আপনি কোনো কিছু না করেন, নর্মাল সাবান দিয়ে স্নান করেন। নখের রংটা লেগে গেছিল, সেই রংটা যতদিনে উঠবে অলমোস্ট মোটামুটি ততদিনেই উঠবে। আর নিজস্ব একটা শেডিং এবং প্রলিফারেশন স্কিনের আছে, এবং মোটামুটি সেই রেটেই হয়। আপনি যদি মনে করছেন যে আমি ভীষণ ঘষাঘষি করছি, মানে আমি তুলে দিতে পারবো, উল্টে আপনার স্কিনের ওপরের একটা লেয়ারে বাজে ড্যামেজ হতে পারে, ছড়ে যেতে পারে, এবং সেখান থেকে উল্টে একটা মানে রোদ সেখানে লাগলে উল্টে পিগমেন্টেশন বাড়ার সম্ভাবনা থাকে, মানে যে এবং যে রংটা পিগমেন্টেশনটা অ্যাকচুয়ালি সহজে যাবে না। একদম, যে রংটা সে তুলতে গিয়ে আরো বেশি সুন্দর হতে চাইলো, যে নিজেকে একটা ফ্রেশ লুকসে দেখবে বলে, উল্টে নিজের কমপ্লিকেশনসটা অনেকটা বাড়িয়ে তুললো। একদম। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে ফোকাসড হওয়াই দরকার। কিছুদিন রংটা ছেড়ে দিন। এবং তাছাড়া আমাদের এমন কিছু মানে সাপ্লিমেন্টস আছে, আমরা যখন যাদের একটু তাড়াতাড়ি দরকার হয়, সাপ্লিমেন্টস আছে, যে সাপ্লিমেন্টস গুলো দিলে মানে স্কিনের যে প্রলিফারেশন সেটা রিলেটিভলি ফাস্টার হতে থাকে। আচ্ছা, ফলে একটা রং যদি টোটাল যেতে তার 20 দিন বা 25 দিন লাগার কথা, সেটা আমরা যদি একটু আগে থেকে, দোলের একটু আগে থেকে আমরা শুরু করতে পারি, এবং ইনফ্যাক্ট পর থেকেও যদি শুরু করি, সেটা তার থেকে আমরা অন্তত সপ্তাহখানেকের কাছাকাছি কমিয়ে আনা অসম্ভব নয়। এবং এই এই যে বিভিন্ন রংগুলো লাগাচ্ছে, তারা ইউজ করছে, এর থেকে কিন্তু অ্যালার্জি হচ্ছে, একদম। তাদের স্কিন অ্যালার্জি হচ্ছে। সেই স্কিনের ট্রিটমেন্ট তারা কিভাবে করবেন? তখনও কি ডক্টরের কাছে আসবেন, না কোনো ঘরোয়া পদ্ধতিতে নিজেদের সাপোর্টিভ কিছু নিতে পারেন ব্যবস্থা? যখন কোনো রং থেকে অ্যালার্জি হচ্ছে বলে আপনার বা পেশেন্টের মনে হচ্ছে, হতে পারে হয়তো সেটা অ্যালার্জি নাও হতে পারে। আচ্ছা, সেটা, কারণ আমরা যে কোনো রকমের র্যাশ দেখি এবং আমরা সেটাকে অ্যালার্জি মনে করি। অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে কেউ একজন একটা র্যাশ নিয়ে বা অ্যালার্জি নিয়ে এসছে, বলছেন সেটা অ্যাকচুয়ালি এক রকমের সুপারফিশিয়াল ইনফেকশন। এমনও হয়েছে আমাদের কাছে যে এক ধরনের র্যাশ বা অ্যালার্জি, বলছেন গালে আমার এরকম করার পর থেকে আমার একটু আধটু ব্রণের সমস্যা হয়তো ছিল, সেরকম ছিল না, হঠাৎ করে এই র্যাশটা বেরিয়েছে। সেটা র্যাশ নয়, বেসিক্যালি ব্রণরই একটা বেড়েছে। এবং আমার কাছে একজন পেশেন্ট এসে বলছে রঙের জন্য হয়েছে, কিন্তু তারপর আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে ওনাকে ওনার ডাক্তারবাবু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট খেতে বারণ করছেন, যেটা আমরা খুব মানে নর্মালি বলি, যে কারণ তার মানে অলরেডি একটা হরমোনাল ইস্যু আছে, এবং মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পিম্পলস বাড়ে। ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে। ল্যাকটোজ ইনটলারেন্স ছাড়াও নর্মাল যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নেই, মিল্ক এবং মিল্ক প্রোডাক্টে সিভিশিয়াস সিক্রেশন একটা চেঞ্জ হয়, তো পিম্পলস বাড়ে। সেই সময় দোলের আশেপাশে প্রচুর মিষ্টি এবং ওই সিদ্ধি, যেগুলো মানে দুধের এবং রাবড়ি ইত্যাদি ইত্যাদি মিশিয়ে করা হয়, সেসব খাওয়া হয়েছে বলে তার একটা আউটব্রেক শুরু হয়েছে। না, আপনার কথা শুনে আমি এটাই বুঝতে পারছি যে মানুষ ইমোশনালি যদি কিছু করে ফেলছেন, সেটা একেবারেই করা চলবে না। আগে খেয়াল রাখতে হবে নিজের জন্য কোনটা উপযুক্ত। আর ওই যে র্যাশ, তাই জন্যই আমি বলি, যখন আপনার মনে হচ্ছে এটা র্যাশ হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে, তো সেটাকে নিজে নিজে একটা একটুখানি চুলকানির ওষুধ বা অ্যালার্জির ওষুধ বিভিন্ন রকমের যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, সেগুলো না খেয়ে অলওয়েজ বেটার একজন ডার্মাটোলজিস্টের কাছে আসুন।
তার সঙ্গে একবার কনসাল্ট করুন এবং দেখুন সেটা অ্যালার্জি কিনা। ইন এনি কেস সেটা যদি আপনার অ্যালার্জিও হয়, আমাদের কাছে এমন অনেক ওষুধ আছে যেখানে আমরা এফেক্টিভলি অনেক তাড়াতাড়ি আপনাকে রিলিফ দিতে পারি। যে ক্ষেত্রে আপনার বাইরে যদি ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে আপনার সেটা কম হচ্ছে বাড়ছে কম হচ্ছে বাড়ছে করে 7 দিন টানতো, আমাদের ওষুধ হয়তো 2 বা 3 দিনের মধ্যে আপনি রিলিফ পেয়ে গেলেন। ওষুধ চালাতে হলেও আরো কিছুদিন, কিন্তু আপনি রিলিফ আরাম পেয়ে গেলেন, আপনার স্কিনটা নর্মাল হয়ে গেল। এবং এটাই ভালো, এটা একটা হেলদি প্রসেস। একদম, কারণ যে যত বেশি দিন ইনফ্লামেশন থাকবে তত পিগমেন্টেশন এবং আদার ড্যামেজের চান্স তৈরি হবে। তো সেই কারণে ওই ড্যামেজটা না বাড়িয়ে বরং একটা প্রপার গাইডলাইনের মধ্যে সলিউশন খোঁজাটা খুব ভালো এবং আপনার জন্য সেটাই স্বাস্থ্যকর। আর সেই কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, যে আপনারা দেখুন এবং সচেতন হন। ডার্মাটোলজিস্ট আজকের সময় দাঁড়িয়ে আপনার পাশে রয়েছে সব সময়। সুতরাং কোনো প্রবলেম নিয়ে ঘাবড়ে গিয়ে কষ্ট পেয়ে অন্য অন্য সাবস্টিটিউট ইউজ না করাটা বুদ্ধিমানের কাজ, সেটা খেয়াল রাখতেই হবে। অনেকে দেখেছি ডক্টর, অনেকে কি করেন, এই যে হোলি খেলতে যাবেন, দোলের যেহেতু একটা রং মাখার ব্যাপার থাকবে, অয়েল লাগিয়ে ফেলেন। কিছু বডি অয়েল হতে পারে বা এমনি নর্মালি বা ক্রিম, কনসেপ্ট একটাই থাকে যে রংটা যাতে সহজে রিমুভ করা যায়। এতে কি আদৌ কোনো প্রোটেকশন তারা পায় স্কিনে? এতে ডেফিনেটলি এর একটা প্রোটেকশন আছে, স্পেশালি যাদের স্কিন টাইপ ড্রাই, যাদের খুব সহজে মানে রং অ্যাবজর্বড হয়ে যেতে পারে, তাদের জন্য এটার রোল আর একটুখানি বেশি। যাতে প্রথমে একটুখানি স্কিন ময়েশ্চারাইজ করে ওপরে যদি একটা পাতলা লেয়ার থাকে, যে কোনো কারণে মানে জলও আপনি যদি জলে গুলে দেন, যদি একটা অয়েলি সাবস্টেন্স থাকে সেটা তো ডেফিনেটলি ডিফ্লেক্ট করে। কিন্তু বেশিরভাগ মানুষ এখানে যে ভুলটা করেন, সেখানে তারা অলিভ অয়েল বা সর্ষের তেল এই ধরনের তেল ব্যবহার করেন। একদম। আইডিয়ালি যদি করতেই হয়, যদি তেলই কোনো ব্যবহার করতে হয়, তাহলে নারকোল তেল, অথবা আমরা যেটা বলি একটা ব্যালেন্সড হোয়াইট সফট প্যারাফিন, লাইট লিকুইড প্যারাফিনের একটা ব্যালেন্সড নন অ্যালার্জেনিক, নন কোমেডোজেনিক, মানে নন প্যারাবেন বেসড একটা সিম্পল ময়েশ্চারাইজার, জাস্ট হোয়াইট সফট প্যারাফিন, লাইট লিকুইড প্যারাফিন, সেটা পুরো শরীরে ভালো করে একটুখানি মোটা করে মেখে যাতে স্কিনটা যথেষ্ট হাইড্রেটেড হয় এবং উপরে একটা হালকা লেয়ার তৈরি হয়, সেটা করে রং খেলতে চান। উপর থেকে যে মানে জলটাও ঢালবে রং মিশিয়ে, যদি একটা অয়েলি সাবস্টেন্স থাকে সেটাও তো আপনার ভালো করে লাগবে না, ডিফ্লেক্টেড হয়ে যাবে। যদি কোনো আবির টাবির কোনো কিছু দেওয়া হয় সেটা তার উপরে লেয়ারে, পরে ঘরে এসে যদি জাস্ট একবার মানে স্নান যদি করে নেন, তাহলে বেশিরভাগ রং এমনিতেই লাগবে না। এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে যাদের অ্যালার্জির ধাত আছে, তাদের ক্ষেত্রে স্কিন অ্যালার্জি যদি তাও তারা দোল খেলতেই চান, স্কিন অ্যালার্জির থেকে বাঁচার একটা বড় উপায় হচ্ছে একটা থিক লেয়ার অফ ব্যালেন্সড ময়েশ্চারাইজার, অথবা যদি ময়েশ্চারাইজারের ক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটি ইস্যু থাকে, তাহলে প্লেন নারকোল তেল একদম মোটা করে চকচকে করে লাগিয়ে, কিন্তু সর্ষের তেল নয়, অলিভ অয়েল নয়, অন্যান্য কোনো তেল না হলেই ভালো। তার কারণ এই ধরনের তেলগুলো থেকে এবং তাদের অ্যাডাল্টারেন্ট থেকে, সেখান থেকে আলাদা করে ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। ইনফ্যাক্ট এরকম পেশেন্টও আমাদের কাছে এসছে যে যারা দোলের রং থেকে বাঁচার জন্য সর্ষের তেল লাগিয়েছেন সারা গায়ে, এবং সেটার জন্য তার একটা ইনফ্ল্যামেটরি, একটা ইচিং ইরিটেশন, ডার্মাটাইটিস নিয়ে প্রেজেন্ট করেছেন। স্কিনের পাশাপাশি কিন্তু হেয়ার, যেটা সৌন্দর্যের আর একটা জায়গা, আর একটা মাধ্যম, সেক্ষেত্রে দেখা যায় সেখানেও তো কেমিক্যাল এফেক্ট হচ্ছে, রং খেলছেন তারা। এবং কিছু কিছু মানুষের স্ক্যাল্পে অনেক রকম ইনফেকশন থাকতে পারে, সেক্ষেত্রেও তাদের প্রবলেম হয়। তারা সেই ক্ষেত্রে কি কি ভাবে প্রোটেকশন নেবেন হেয়ারের জন্য? স্ক্যাল্পে যদি কোনো ইনফেকশন বা স্পেসিফিক প্রবলেম থাকে, লাইক সোরিয়াসিস বা কোনো কিছু, একদমই কোনোভাবেই স্ক্যাল্পে রং লাগানো বা রংওয়ালা জল লাগানো, ইভেন আবির লাগানো উচিত নয়। তাতে সেই প্রবলেমটা বাড়তে পারে এবং সেকেন্ডারি ইনফেকশন বা অন্যান্য সমস্যা হতে পারে, যেটা অনেক গুণে সমস্যা বাড়াতে পারে। এবং স্ক্যাল্পে যেহেতু মানে কিছু কিছু ভেন্স আছে যেগুলোর মাধ্যমে ইনফেকশন ডিরেক্টলি ব্রেনের ডিপার অংশে বা মাথার ডিপার অংশে ইনফেক্ট করতে পারে, তো সেই ক্ষেত্রে এই রিস্কটা না নেওয়াই ভালো। যাদের ক্ষেত্রে হেয়ারের কোনো ইস্যু আছে, যেরকম হেয়ার লেংথের রাফনেস আছে, হেয়ারের কোনো ফ্রিজিনেস আছে, অথবা ড্যান্ড্রাফ ইস্যু আছে, অয়েলি স্কাল্প আছে, বিভিন্ন রকমের ইস্যু আছে, তাদের ক্ষেত্রে আমি বলি যে হেয়ার চুলটাকে ভালো করে একটা বড় খোপা করে বেঁধে শাওয়ার ক্যাপ বা যে ধরনের একটুখানি ক্যাপস থাকে যেগুলো লাগালে আর কি চুলটা রং থেকে বাঁচতে পারে, বা অনেক সময় সুইমার্স ক্যাপ যেগুলো থাকে, সেইগুলো পরে রং খেলাটা তাদের জন্য বেস্ট অপশন। কারণ জল কোনো রকম ভাবে যাদের অলরেডি ফ্রিজি হেয়ার, অলরেডি রাফ হেয়ার, তাদের সেখানে যদি রং লাগে, সেটার জন্য আবার যদি লম্বা সময় শ্যাম্পু করতে হয়,
তাতে উল্টে রাফনেস, ফ্রিজিনেস, হেয়ার জড়িয়ে যাওয়া অথবা হেয়ারের রুক্ষতা শুষ্কতা বাড়া, এই সমস্যাগুলো উল্টে অনেক বেশি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে মানে ম্যানেজ করা ব্যাপারটা খুব মুশকিল হয়ে যায়। যদিও আমাদের কিছু কিছু জিনিস আছে ম্যানেজ করা, কিন্তু সেই জায়গাতে সিচুয়েশনটা না পৌঁছালেই বেস্ট হয়। একটা হেলদি হেয়ার আছে, হুম। আর কিছু কিছু হেয়ার দেখা যাচ্ছে অলরেডি ড্যামেজ হয়ে রয়েছে এবং স্ক্যাল্পে নানা রকম কমপ্লিকেশনস অলরেডি রয়েছে। তো তাদেরকে সচেতনতা অনেক বেশি নেওয়া উচিত। একদম, একদম। মানে এবং এই ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সত্যি তাই। যদি বলি আফটার দোল রং মাখা হয়ে গেল, খুব ছোট্ট করে শুনতে চাইবো যে স্কিনের জন্য কি কেয়ার নেবে তারা। একটা ইনফেকশন হয়ে গেছে দোলের পরে, তারা কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে এবং কি কি ব্যবস্থা নেবে নিজের স্কিনটাকে ঠিক করার জন্য, এবং হেয়ারের জন্য বা কি কি ব্যবস্থা নিতে পারে? সবার আগে বলি যে সুস্থ যাদের স্কিন, অ্যাপারেন্টলি খুব একটা বেশি সমস্যা হয়নি, কিন্তু একটুখানি হয়তো ড্রাইনেস বা কিছু হচ্ছে, যে রঙের পরে একটুখানি লম্বা সময় স্নান করার জন্য, সেক্ষেত্রে শরীরে ভালো করে কদিন ময়েশ্চারাইজার ইউজ করা এবং হেয়ারের জন্য কন্ডিশনার ইউজ করা, এবং যদি খুব বেশি ফ্রিজিনেস আসে তাহলে অ্যান্টি ফ্রিজ সিরাম কোনো একটা কিছু ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইব অবশ্যই প্রত্যেকটা জিনিস সেগুলো করা উচিত। এবং যে ক্ষেত্রে আমি মানে সব পেশেন্টের ক্ষেত্রেই বলি, সব আলোচনাতেই বলি, এখানেই বলি যে আপনার স্কিনের বা হেয়ারের ব্যাপারে আপনি হয়তো মনে করেন আপনি খুব ভালো করে জানেন যে আপনার কোন জিনিসটা স্যুট করে, কিন্তু যদি আপনার সত্যি সেটা জানা সত্ত্বেও আপনার প্রবলেম সলভ হচ্ছে না এবং আপনার প্রবলেমটা কিছুদিন ভালো থাকার পরে বারবার ফিরে আসছে, আমার মনে হয় এটা অ্যাডভাইসেবল কি একজন প্রফেশনাল ডার্মাটোলজিস্ট, যিনি আপনার হেয়ার এবং স্কিনের ব্যাপারে স্পেশালিস্ট, তার কাছে একবার দেখিয়ে প্রোডাক্টসগুলোকে একবার আইডেন্টিফাই করা এবং যে প্রোডাক্টসগুলো আপনার সুটেবল হবে সেই প্রোডাক্টসগুলোকে ইউজ করা। সেটা নতুন প্রোডাক্টস হতে পারে, আপনার আগের প্রোডাক্টসেরও কিছু ইউজ হতে পারে, অথবা যদি কোনো ভুল প্রোডাক্ট চলে সেটাকে বন্ধ করে। এবার আসি যে স্কিন বা হেয়ারের স্পেসিফিক কোনো যদি ইস্যু হয়, কোনো রকমের অ্যালার্জি বা কোনো রকমের এক্সট্রা সাডেন একটা হেয়ার ফল, অথবা হেয়ারের একটা এক্সট্রা ফ্রিজ, যেটা অলরেডি ফ্রিজি ছিল সেখান থেকে আরো বেশি ফ্রিজ হওয়া, মানে এক্সিস্টিং স্কিন কন্ডিশন খারাপ হওয়া অথবা নতুন স্কিন কন্ডিশন ডেভেলপ হওয়া, সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো যে একদমই নিজে এটা ম্যানেজ করার চেষ্টা করবেন না। অবশ্যই 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 আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার চারপাশে যিনি ডার্মাটোলজিস্ট আছেন, যিনি সেই জিনিসটা ম্যানেজ করার জন্য ট্রেন, তার সঙ্গে কনসাল্ট করে সেই মতো যে প্রপার ট্রিটমেন্ট স্টেপ বাই স্টেপ সেটাই নিন। সেটাই প্রয়োজন। যে যে বিষয় বিশেষজ্ঞ আপনি তার পরামর্শ নিন এবং নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।